This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। বিশ্বাস করুন, ছবিগুলো দেখলে ভয় লাগে মনে মনে। কি চলছে মাঝে মাঝে ভেবেই পাই না। রাজ্যের শিক্ষাক্ষেত্র এই কথাটা শুনলে বা বললে মাথাটা বনবন করে ঘুরতে থাকে। এই বুঝি আর একটা নতুন কেলেঙ্কারি সামনে বেরিয়ে এলো এবং সেই খবরটা আপনাদের দেখাতে হবে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এইরকম একটা অবস্থা প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক, এবং এই চিন্তাটা যে অমূলক নয় তার প্রমাণ আপনাদের দেখালাম আজকে ছোটকাটার শুরুতেই। আসবো সে কথায়, বিস্তারিত বলবো আপনাদের। আরও কি কি দেখতে হচ্ছে আমাদের, আরও কত না জানি কত কিছু আমাদের দেখতে হবে। তবে তার আগে যোগ্য অযোগ্য প্রসঙ্গে আসতেই হচ্ছে। কেন জানেন? কারণ বড় খবর। কারণ এই প্রশ্নটাই আখেরে সব জায়গায় এখন লতায় পাতায় জড়িয়ে। বিতর্কের জল কিছুতেই থামছে না। থামবেটা কি করে? রাজ্য সরকার, এসএসসির মতো প্রতিষ্ঠান এরা যদি চিহ্নিত অযোগ্যদের হয়ে ময়দানে ব্যাটিং করতে নামে, মানে আদালতের কথা বলতে চাইছি, তাহলে তো এই বিতর্ক থামবে না, আরও বড় বিতর্ক দানা বাঁধবে। এই কাজ করতে গিয়ে অবশ্য আজকে বড় ধাক্কা খেতে হয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে। এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতে শুরু থেকে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়িয়েছিল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। কমিশনের পক্ষে গলা ফাটাচ্ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কি সওয়াল ছিল একবার শুনে নিন। তাঁর সওয়াল ছিল, সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি যে চিহ্নিত অযোগ্যরা এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া, নতুন এসএসসি পরীক্ষা হবে, তাতে তারা বসতে পারবেন না। এই কথাটা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ভরা আদালতে বুক বাজিয়ে বলেছেন, যদিও তার যুক্তি আদালত মানেনি, ধোপে টেকেনি। কারণ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মানে কলকাতা হাইকোর্ট, যে চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসার কোনো প্রশ্নই ওঠে না, উঠতে পারে না। ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কমিশনের কাছ থেকে এই ধরনের ব্যাখ্যা প্রত্যাশিত নয়। এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলা সম্ভব? এটা বলা হচ্ছে। যাদের জন্য এত বড় সর্বনাশ হলো, মানে চিহ্নিত অযোগ্য যারা ঘুরপথে চাকরি পেয়েছিলেন, তারাও তো এক ধরনের অপরাধী। সেই অযোগ্যদের আবার সুযোগ করে দেওয়ার এত মরিয়া চেষ্টা কেন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন উঠেছে। ওটাটা অত্যন্ত স্বাভাবিক। সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক যারা চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষায় বসানোটা এতটা জরুরি হয়ে পড়েছে যে কমিশনকে তাদের হয়েও আদালতে গলা ফাটাতে হচ্ছে। আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন, এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন। কোর্টের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকার পক্ষের হয়ে যিনি লড়েন, এসএসসির হয়ে তিনি সওয়াল করছেন যে টেন্টেডরা কেন পরীক্ষায় বসতে পারবে না। টেন্টেডদের কোথাও বলা নেই পরীক্ষায় বসতে পারবে না, তাদের বসতে দিতে হবে। এরকম একটা মানে চক্রান্ত যে চলছে সেটা আমরা বুঝতাম, ভাবতাম, আজকে ক্লিয়ার হলো। যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল, সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না। দশচক্রে ভগবান যাতে ভূত না হয় সেটাও নিশ্চিতভাবে সংবেদনশীল মন নিয়ে দেখার চেষ্টা হচ্ছে। তারা জ্ঞাতার্থে কিছু করেছেন না, কোনো একটা সিস্টেমে কোনো গণ্ডগোলে তারা এটা করেছেন, সেই মানবিকতার খাতিরেই সংবেদনশীলভাবে বিষয়গুলো দেখা হচ্ছে। কেলেঙ্কারির কথা বলছিলাম আপনাদের আজকে শুরুতেই। এই যোগ্য অযোগ্য দিয়েই তো শুরু। যোগ্যদের চাকরি অযোগ্যরা কেড়ে নিয়েছে, এই অভিযোগে কত আন্দোলন, কত স্লোগান, কত রাত্রি যাপন, রাস্তায় বসে খাওয়া, পাত পেরে মাস্টাররা, যোগ্য শিক্ষকরা খাচ্ছেন। মানে দেখলে আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবে। তাদের এতদিনের সাধনা সবটা ধুলোয় মিশে গেছে, আবার তাদের পরীক্ষায় বসতে হচ্ছে। কত কাণ্ড হয়েছে এই রাজ্যে। তারপর কি হলো? যোগ্যরা কি সুবিচার পেয়েছেন? এই যে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, ভেবে দেখুন তো। মনোজিৎ মিশ্র কত বড় যোগ্য, সে কোট আনকোট কত বড় যোগ্য যে একটা ল কলেজে, সরকারি টাকায় চলে যে ল কলেজ,
সেই ল কলেজে কার্যত তার কথায় সবাই উঠতো আর বসতো। যা ইচ্ছে তাই করেছে এই ছেলেটা, কোন যোগ্যতার প্রমাণ দিয়ে? এমন কত বড় বড় যোগ্য দাদা আপনার চারপাশে ঘুরছে। হয়তো সেই কলেজটা আপনার পাড়ায়, আপনি যেখানে বাস করেন, বা আপনার জেলায়, বা আপনার মহকুমায়। জানেন, আমরা খবর রাখি, রোজ কোনো না কোনো দাদার কীর্তি TV9 বাংলা মানে আমরা ফাঁস করছি। কলেজে কলেজে ইউনিয়ন রুমে মদের ঠেক বাদ পড়লো না স্বনামধন্য রাজাবাজার সায়েন্স কলেজও। এই কলেজের ইউনিয়ন রুমে মদের ঠেক বসানোর অভিযোগ টিএমসিপি ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। এই ছাত্রনেতার বিরুদ্ধে এর আগে অধ্যাপককে চড় মারার অভিযোগও ছিল। বোঝাই যাচ্ছে গুণের শেষ নেই। অভিযোগের লিস্ট যে লম্বা হবে তার বলতে টিএমসিপি নেতা গৌরব দত্ত মুস্তাফি। তিনি কি কলেজের ইউনিয়নের রুমকে বার কাম রেস্তোরাঁ ভেবে নিয়েছিলেন? তাই এমন কীর্তিকাণ্ড। ভাইরাল একাধিক ছবি। বিতর্কের ধাক্কায় অবশ্য এই ছাত্রনেতার বিশেষ হেলদোল নেই। জবাব তো তৈরি আছে, সব মিথ্যে। ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি এটাকে অস্বীকার করছেন, তাই তো? একদমই। মানে দেখুন, ওখানটা আমাদের ক্যান্টিনের পাশেই, ওখানটায় এসে বসতো, অনেকে চা খেত। আমাদের এমনি খোলাই থাকে ইউনিয়ন রুম, এবং ওখানে এরকম কোনো কাজ, মানে দেখুন, এগুলো হচ্ছে কি বলুন তো, আমাদেরও পরিবার আছে, এবং আমি সবসময় বিতর্ক থেকে দূরে থাকি। এবার খুঁচিয়ে কেউ যদি হেনস্থা করার চেষ্টা করে, মানসিকভাবে এটা মেনে নেওয়াটা কঠিন হয়। একদিকে অভিযোগ অস্বীকারে পালা, আরেকদিকে অভিযোগ জমতে জমতে পাহাড়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বহু ইউনিয়ন রুমের সামনে ইউনিয়ন রুম এই নামটা বদলে দিয়ে সেই ইউনিয়ন রুম তৃণমূল ছাত্র পরিষদ খুলে রেখেছে, এবং সেখানে মদ খাওয়া চলছে, পার্টি চলছে, উৎসব চলছে। তৃণমূল ছাত্র পরিষদ বারবার বিতর্কের কেন্দ্রে। নেতারা নাকি এসব দেখে শুনে আকাশ থেকে পড়ছেন। আমাদের দল যেভাবে জিরো টলারেন্সে বিশ্বাসী, যেহেতু অভিযোগ এসছে, এবং আমরা সেই রকম ভাবে অলরেডি খোঁজ খবর নেওয়া শুরু করেছি। আমরা সঠিক সময় আমাদের তদন্ত অতি দ্রুত শেষ করে আমি জানাবো। নির্বাচিত ছাত্র সংসদ থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারত না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার ছাত্র নেতাদের নিরঙ্কুশ আধিপত্য করার যে ছাড়পত্র সেটা দিয়ে রেখেছে, তার ফলে এদের এতটা বাড়বাড়ন্ত। যে হারে বিতর্ক বেড়েই চলেছে, তার ভার সামলাতে পারবে কি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি? এখন বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন এটাই, কলেজগুলি যেন পাল্লা দিচ্ছে কি করে অন্যকে কেলেঙ্কারির দাড়ি পাল্লায় ছাপিয়ে যাওয়া যায়। কলেজে কলেজে যে মদের ঠেক বসত ইউনিয়ন রুমে টিএমসিপি দাদাদের মদতে, তার অভিযোগ কিন্তু উত্তর থেকে দক্ষিণ বাংলার সব জায়গা থেকেই আসছে। খুবই লজ্জার কথা এবং অবশ্যই খুবই উদ্বেগের কথা। বাংলার শিক্ষাক্ষেত্র শেষে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। চারদিক থেকে শুধুই অভিযোগ আর অভিযোগ। বালুরঘাটের অবস্থাও এক, দেখুন ছবিটা। চাঞ্চল্যকর এই ভিডিও প্রকাশ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে নাকি এই কীর্তিকাণ্ড হয়েছে। আজকের কথা নয়, এটা বছর 3 আগের কথা। ভুলবেন না, এটা কিন্তু জেলার অন্যতম নামী কলেজ। সেখানে 2022-এ এইসবই হতো বলে দাবি করছে পদ্ম শিবির। তাদের স্পষ্ট কথা, পড়াশোনার বালাই নেই, সেসব পাঠ কবেই চুকিয়ে দিয়েছে শাসক শিবির। এখন যা আছে তা হলো বিতর্ক, কেলেঙ্কারি আর বেলেল্লাপনা, শুধুই ফুর্তি। এবং কলেজ প্রিমাইসিসের ভেতরে খোদ টিএমসিপি সভাপতি, মানে জেলা সভাপতি, সেদিন ইউনিয়ন রুমে মদের আসর বসিয়েছিলেন বলে অভিযোগ বিজেপির। সভাপতি এই নিয়েও অভিযোগ, পাল্টা অভিযোগের খেলা শুরু হয়ে গেছে। এসব দেখে শুনে কি জানতে ইচ্ছে করে বলুন তো? পড়াশোনা হয় কি আর কলেজগুলোতে? অধ্যক্ষ অধ্যাপকরা এখন কোথায়? তারা কি মুখ খুলতে পারেন, মুখ খোলার সাহস পান, নাকি ইউনিয়ন রুমের দাদাদের হাতেই এখন সব রাশ? তারা উঠতে বললে লোকে ওঠে, মানে কলেজ প্রিমাইসিসের ভেতরে যাদের যাতায়াত, বসতে বললে লোকে বসে, এটাই এখন নিয়ম। কত যোগ্য ভাবুন তো, এরা কি বানিয়ে ফেলেছে কলেজগুলোকে। তৃণমূলের এই সমস্ত দুষ্টু ছেলে যারা ওই ধরনের ভিডিও করে, মহিলাদের সাথে ওই ধরনের আচরণ করে, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। এবং তারা প্রত্যেকটি কলেজে আছে, ডিগ্রির পার্থক্য আছে। কেউ হয়তো 1 ডিগ্রি মনোজিৎ, কেউ হয়তো 2 ডিগ্রি মনোজিৎ, কেউ হয়তো 3rd ডিগ্রি মনোজিৎ। তো এবার 3rd ডিগ্রি না 1 ডিগ্রি না 2 ডিগ্রি, সেইটাই দেখা যাচ্ছে ভিডিওতে। 2-1 ছাত্র নেতার নাম আসছে, যারা খারাপ কাজ করছে, খারাপ কাজ করছে। এত বড় সংগঠন খারাপগুলো
খারাপই, কিন্তু সিপিএম এর সময় তো গোটাটাই লোকাল কমিটির কবজায় ছিল। তারা আজকে ভালো সাজতে আসছে। ওখানে কি করছে বিজেপি রাজ্যগুলোতে? বিদ্যার্থী পরিষদ কি করছে? তারা জ্ঞান দেবে এখানে এসে? কতটা এফেক্টিভ তৃণমূল ছাত্র পরিষদের রাজনদা নিজে, সে ব্যাপারে আমার সমূহ সন্দেহ আছে। এটা দুঃখজনক, এটা লজ্জাজনক। এইসব কাজ যখন রিপোর্টেড হয় না বা কোনো নির্দিষ্ট কারণে রিপোর্ট করা হয় না বা এই ক্ষেত্রে হয়নি, তার মানে কিন্তু পরোক্ষভাবে সেই কাজকে, সেই কুকীর্তিকে বৈধতা দেওয়া। মনোজিৎ মিশ্রের মতো ধর্ষকদের দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত। এবার আরেকটি বিষয়ে এতক্ষণ আমরা বলছিলাম কলেজ শিক্ষা, এবার আরেকটা বিষয়ে রাজনীতি, ছাত্র রাজনীতি বা যুব রাজনীতি, এই সব ক্ষেত্রে শাসক দলের মধ্যেই যোগ্য এবং অযোগ্য নিয়ে বড় বিতর্ক বেঁধেছে। রাজ্য মানে তৃণমূল, তারা কি অযোগ্যদেরই তোল্লা দেয় সংগঠনের বাইরে বা সংগঠনের ভেতরে? না হলে কেউ চিহ্নিত অযোগ্যদের খাতির করে? এত কাণ্ডর পরেও শাসকের অন্দরেও এখন অযোগ্যদের খাতির নিয়ে চর্চা চলছে। দুদিন এসেই তিনি নেত্রী, তৃণমূলের মুখপাত্র জুঁই বিশ্বাস, কাউন্সিলর একাধারে, দক্ষিণ কলকাতায় তৃণমূলের নেত্রী, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। কি লিখেছেন বলুন তো? না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী। নিশানাকে বুঝতেই পারছেন, রাজন্যা, মানে রাজন্যা হালদার, এখন যিনি টিএমসিপি থেকে সাসপেন্ডেড। শুধু রাজন্যাতেই থামেননি জুঁই, ওই সোশ্যাল মিডিয়া পোস্টে জুঁই বিশ্বাস একথাও লিখেছেন, যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে, যারা একে মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। জুঁই লিখেছেন জুঁই আরও কি লিখেছেন, তিনি তৃণমূলের একজন পরিচিত মহিলা নেত্রী, আপনারা নিশ্চয়ই চেনেন। সব কিছুর বিশদ ব্যাখ্যার কিন্তু দেখুন প্রয়োজন পড়ে না, বুঝতেই পারছেন জুঁই বিশ্বাস ঢিলটা ঠিক কোন জায়গায় ছুড়েছেন। তিনি বলছেন, নাম না করে এই যে রাজন্যাকে যারা নেত্রী বানিয়ে দিয়েছিল তাদের যোগ্যতা কতটা, এই প্রশ্ন তিনি তুলে ফেলেছেন। বলা হচ্ছে আমি 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি, কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। যদি কেউ মনে করেন যে আমি টিএমসিপির নেত্রী হয়ে গেছি বলে আমি যা খুশি এসে বলবো টিভিতে, তা কেউ তার প্রতিবাদ করবেন না। আমার মনে হয় এখানে প্রতিবাদের প্রয়োজন রয়েছে, তাই আমি প্রতিবাদ করেছি। জুঁই আরও লিখেছেন, কোভিড বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ে এদের মুখ কেউ দেখতে পায় না, মানে এদের দেখা যায় না, শুধু ব্যক্তিগত এজেন্ডা নিয়ে রাজনীতি করতে আসা। দেখুন, দলের মুখপাত্র জুঁই বিশ্বাস যখন কিছু বলছেন এবং সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করছেন, অবশ্যই রাজনীতির তো ব্যাপার, দলেরই তো ব্যাপার, যদি তা ব্যক্তিগত মতামত হয় সেটাকে কিন্তু গুরুত্ব দিয়েই দেখতে হবে। জুঁই একা নন, তৃণমূলের দুই প্রিয়দর্শিনী এখন তারা অ্যাক্টিভলি পার্টি করছেন। অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ এবং ফিরাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম, এমনকি বসুন্ধরা গোস্বামীও, মানে ক্ষিতি কন্যা, প্রয়াত নেতা, প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা, যিনি এখন তৃণমূলে আছেন, তারাও কিন্তু রাজন্যার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। মানে ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা, তিনিও কিন্তু এই যারা প্রশ্ন তুলছেন এই ব্রিগেডের অন্তর্ভুক্ত। আমি জানি না, আমার কাছে খুব একটা গুরুত্ব নেই রাজন্যার বক্তব্যের। আমি রাজন্যাকে চিনিও না। কতটা এফেক্টিভ তৃণমূল ছাত্র পরিষদের রাজন্যা নিজে, সে ব্যাপারে আমার সমূহ সন্দেহ আছে। বসুন্ধরার কথা শুনে আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে তৃণমূলের ইয়াং মহিলা ব্রিগেডের কাছে রাজন্যার কোনো নাম্বার নেই, কোনো গুরুত্ব নেই। সেটা কি শুধুই রাজনৈতিক অসুয়া থেকে তৃণমূলের এই ইয়াং মহিলা ব্রিগেড তেড়ে আক্রমণ করছে রাজন্যাকে? তাদের অভিযোগ যে তারা কেন এখন রাজন্যা এসব অভিযোগ করছেন। ওর দাবি যে ওর কোনো এআই ম্যানিপুলেটেড নিউড ছবি ছড়ানো হয়েছিল ইন দ্য পাস্ট। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই
খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। ভয়ানক অভিযোগ, এবং যে বা যারা, যদি এটা হয়ে থাকে, যে বা যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনও লুকিয়ে আছে। কিন্তু এই ঘটনা যখন ঘটেছে এবং সেটা রাজন্না যখন জানতে পেরেছে, সেই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বকে, প্রশাসনকে জানানো, সেটা মানে এক্সপেক্টেড। আমি তখন কেন বলিনি, এখন কেন বলছি, বক্তব্যটা আমি বলেছি দলকে। এইসব কাজ যখন রিপোর্টেড হয় না বা কোনো নির্দিষ্ট কারণে রিপোর্ট করা হয় না বা এই ক্ষেত্রে হয়নি, তার মানে কিন্তু পরোক্ষভাবে সেই কাজকে, সেই কুকীর্তিকে বৈধতা দেওয়া। আমি আদ্যোপান্ত দলপ্রেমী হই, তাহলে আমি আগে দলকে জানাবো, আগে শীর্ষ নেতৃত্বকে জানাবো। দলকে জানিয়েছিলেন কি? দলের সভাপতিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যখন এই ঘটনা ঘটেছে? আমার কাছে দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আশা রাখছি রিকুদির কাছেও দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়াই উচিত। আমার ছোট বোনের মতন কে বা কারা ওকে এই ভুল পথে পরিচালিত করছে আমি জানি না। এখনো পর্যন্ত অ্যাজ উই স্পিক আমাকে প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, রাজন্না কিন্তু এখনো এই কাণ্ড নিয়ে একটা এফআইআর ফাইল করেনি। অনেক মেয়েরা রয়েছে যাদের সম্ভ্রম নিয়ে এরকম প্রশ্ন উঠেছে, তারা আমাকে জানিয়েছে, আমি তাদের প্রত্যেকের ভয়েস হিসাবে আজকে এটা বলছি। এরকম বক্তব্য না যে আমি একার কথা বলছি, আমি আমার ইমিডিয়েট অথরিটিকে জানিয়েছিলাম, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ হয়নি। ওর একটা দ্রুত এইটা নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। এটাকে একটা মিডিয়া স্পেকটাকেল করে তোলা এবং নির্দিষ্টভাবে এই সময়টা বেছে নেওয়া, এটা একটু ভাবিয়ে তুলছে আমাদের। শুভবুদ্ধির উদয় আমার হয়ে গেছে বলেই না রিকুদি আজকে আমি এই কথাটা বলতে পারছি। আর তোমরা আজকে এই কথার বিরোধিতা করছো, একবারও এটা বলছো না যে মনোজিৎ মিশ্রের মতো ধর্ষকদের দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত। দেখুন, রাজন্না তার কথাই বুঝিয়ে দিয়েছেন অন্তত তিনি কি মনে করেন। তৃণমূল বলতে তিনি বোঝেন ব্যানার্জি বাড়ির দুই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কোনো স্তর আছে বলে তিনি মনে করেন না। তাহলে তাদের কাছে অভিযোগ করেছিলেন কি? আর তিনি যদি মনে করেন যে তাদের দুজনকে বাদ দিয়ে তৃণমূল বলে আর কেউ নেই, তাহলে ইমিডিয়েট সুপিরিয়রকে বলে আর হবে কি? এই প্রশ্ন উঠছে। সেই চারাগাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনো রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিং এর শিকার হতে হচ্ছে। ওটুকু একটা বাচ্চা মেয়েকে আত্মশুদ্ধির কথা চিন্তা করতে হবে, এটা আমি খুব যুক্তিযুক্ত মনে করি না। বলা হচ্ছে আমি 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি, কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন, এখনো পর্যন্ত কি চারা গাছ আমাদের সঙ্গে রয়েছে? আমি এদেরকেই আত্মশুদ্ধির জায়গায় আমি নিয়ে আসতে চাইছি, যাতে আমি নিজের ঘরটা পরিষ্কার করতে পারি। আমি জানি না, আমার কাছে খুব একটা গুরুত্ব নেই রাজন্নার বক্তব্যের। আমি রাজন্নাকে চিনিও না। কতটা এফেক্টিভ তৃণমূল ছাত্র পরিষদের রাজন্না নিজে, সে ব্যাপারে আমার সমূহ সন্দেহ আছে। আর তার থেকেও বড় কথা, তার কাছে যদি অভিযোগ থাকে, তিনি সেই অভিযোগকারী যারা করেছেন তাদের নাম বলছেন না কেন? সেই নামগুলো নিয়ে উনি প্রমাণ দিয়ে উনি অভিযোগ করুন। আমি বলছি যে তাহলে এফআইআর করেননি কেন? এফআইআর করতেন। তারপরে এখনও পর্যন্ত তাদের নাম নিয়ে তাদের ক্যামেরা, আজকাল তো হোয়াটসঅ্যাপ টু এন্ড এনক্রিপ্টেড থাকে, সব কিছু থাকে। যদি কেউ এরকম এআইতে বানিয়ে মানে প্রচার করেছে, সেটা তো পেয়ে যাবে। সেটাকে মিডিয়াকে না জানিয়ে তো আপনি মানে একটা লিগ্যাল মাধ্যম নেবেন। আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না, তাই আমি এখনো ডিসিশন নিইনি। দেখা যাক, দল যদি আমাকে বলে সিদ্ধান্ত নিতে, আমি নিশ্চয়ই নেব।